হ্যালো, আসসালামু আলাইকুম। গুড়িহারি কামদেবপুর আলোর পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ দুটো টপিকের নাম লেখা আছে, একটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও একটি সংকট কোণ। এই টপিক দুটি হচ্ছে এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ দুটি টপিক এবং এটাকে খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। আর এটা বোঝার জন্য তোমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের 1 নম্বর পর্বে যে লেকচারটি আছে সেটা দেখে বুঝে আসতে হবে। যদি তোমরা 1 নম্বর লেকচারটি না দেখে থাকো তাহলে এই ভিডিওটি বা এই টপিকগুলো ভালো করে বুঝতে পারবে না। তো এখনো তোমরা যারা 1 নম্বর লেকচারটি দেখোনি অবশ্যই দেখবা এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। তো আসো আমরা আলোচনায় আসি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটি জানার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রতিফলনের চিত্রটি আবার আঁকতে হবে। প্রতিফলনের চিত্রটি কেমন ছিল আশা করি তোমাদের মনে আছে। এখানে লক্ষ্য করো, দুটি, এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে অভিলম্ব। বিভেদ তলের নিচে এবং উপরে দুটি মাধ্যম আছে। আমরা নিচে মাধ্যমটিকে ঘন মাধ্যম, ঘন মাধ্যম ধরতেছি এবং উপরের মাধ্যমটি হচ্ছে হালকা মাধ্যম। এখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে পরিচালিত হওয়ার জন্য আলোকরশ্মি এই বিন্দুতে আপতিত হয়, অর্থাৎ বিভেদ তলের উপর পড়ে প্রতিসরিত হওয়ার জন্য কোন দিকে যাবে? এই পথে যাওয়ার কথা ছিল। কিন্তু এখানে যেহেতু মাধ্যমটি চেঞ্জ হয়েছে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম যাচ্ছে, তো আমরা জানি আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। অর্থাৎ প্রতিসরিত রশ্মি তাহলে এই দিকে প্রতিসরিত হলো। এটা হচ্ছে আলোর প্রতিসরণের ঘটনা। এখন যদি এই আলোক রশ্মিটাকে আমরা আর একটু উপরের দিকে উঠাই, অর্থাৎ এই আলোক রশ্মিটাকে যেভাবে আছে আর একটু উপরের দিকে উঠাই, তাহলে কি হবে? প্রতিসরিত রশ্মিটা কি আর একটু নিচের দিকে নেমে যাবে। তো আলোক রশ্মি যদি এই পথে আপতিত হয় তাহলে কি প্রতিসরিত রশ্মি এই পথে যাওয়ার কথা হবে। কিন্তু কি হবে? যেহেতু ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। সো এখানে প্রতিসরিত রশ্মি আরো নিচে নেমে যাবে। তাহলে কি হচ্ছে? বিভেদ তল বরাবর ঘেঁষে প্রতিসরিত হচ্ছে। এখানে বিভেদ তলটাই হচ্ছে প্রতিসরিত রশ্মির প্রতিসরিত হওয়ার পথ। তো আমরা পূর্ব ক্লাসে শিখে এসেছি আপতন কোণ কাকে বলে, প্রতিসরণ কোণ কাকে বলে। তো এখানে দেখো, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আপতন কোণ। এখানে তৈরি হয়েছে যে প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। এই প্রতিসরণ কোণের মান কত পেয়েছি আমরা? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন পেলাম? যেহেতু প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে বা বিভেদ তল বরাবর প্রতিসরিত হয়েছে। তো এখন আমরা এখান থেকে সংকট কোণের সংজ্ঞা দেব। সংকট কোণের সংজ্ঞাটা হচ্ছে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়, এক্ষেত্রে ওই আপতন কোণটি হচ্ছে সংকট কোণ। তোমরা একটা কথা মনে রাখবে, অনেক স্টুডেন্ট একটা জিনিসটা ভুল করে যে সংকট কোণ এটাকে না ভেবে এইটাকে সংকট কোণ মনে করে। এটা কখনো সংকট কোণ না, এটা জাস্ট একটা
প্রতিসরণ কোণ, যার মান 90 ডিগ্রি। আমি সংকট কোণের সংখ্যাটা আরো একবার বলছি। আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভব তল ঘেঁষে যায়, এক্ষেত্রে ওই আপতন কোণটি হচ্ছে সংকট কোণ বা ক্রান্তি কোণ। এখানে দেখো সংকট কোণকে আবার ক্রান্তি কোণ বলা হয়। এখানে লেখা আছে ক্রান্তি কোণ। এই ক্রান্তি কোণকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। একে ইংরেজিতে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলা হয়। এখন যদি আমরা এটা হচ্ছে আলোর প্রতিসরণের ঘটনা। এখন দেখো আমরা 1 নম্বর টপিকে যাব, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা প্রথমে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই লেখাটা নিয়ে একটু চিন্তা করি। একটু যদি ভাবি তাহলে কি দেখা যায়, এখানে 3টি ওয়ার্ড আছে। এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এখানে 3টি ওয়ার্ড আছে। এর মধ্যে আমরা এই প্রতিফলনের সঙ্গে আগে থেকে পরিচিত, বা প্রতিফলনটি আমরা পূর্ব ক্লাসে শিখে এসেছি। এখানে দেখো, এখানে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি কিসের, প্রতিফলনের না প্রতিসরণের? এখানে যেহেতু এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত, সো অবশ্যই এটা কি হবে, প্রতিসরণের ঘটনা। এখন পূর্ণ অভ্যন্তরীণ, আচ্ছা পূর্ণ অভ্যন্তরীণটা কি সেটা আমরা এই প্রতিফলনের ঘটনাটা ঘটাতে গেলে সেটা আমরা বুঝতে পারবো। এখন লক্ষ্য করো, এখন যদি এই আপতন বা এই আলোক রশ্মিটাকে আর একটু উপরের দিকে উঠাই দিই, বা এই আপতন কোণটার মানটা যদি আর একটু বাড়িয়ে দিই, তাহলে কি হবে, অবশ্যই প্রতিসরণ কোণের মান বেড়ে যাবে, বা এই প্রতিসরিত রশ্মিটি আর নিচের দিকে নেমে যাবে। তো এখন যদি আমরা এই আলোক রশ্মিটাকে এই পথে আপতিত করি, তাহলে কি হবে, প্রতিসরিত রশ্মি বা এই আপতিত রশ্মি আপতন বিন্দুতে আপতিত হওয়ার পর অন্য মাধ্যমে বা হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে কি প্রতিসরিত, এখানে তো অলরেডি প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়ে গেছে বা 90 ডিগ্রি ক্রস করে ফেলছে। আমরা কি প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি বেশি হবে, এটা কখনো সম্ভব নয়। সো কি হবে, এখানে বাধা পেয়ে পুনরায় একই মাধ্যমে ফিরে আসবে। এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলনের ঘটনা। আমি আরেকটু ক্লিয়ার করছি। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে আপতন বিন্দুতে আপতিত হওয়ার পর হালকা মাধ্যমে প্রতিসরণের চেষ্টা করে, তখন কি বিভব তলের উপর বাধা পেয়ে পুনরায় একই মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলনের ঘটনা। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে আমরা বলছি এই কোণটা হচ্ছে সংকট কোণ, এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ, কিন্তু আমরা এই ইন্ডিকেট করে বলতে পারছি না যে কোনটা প্রতিফলন। এখানে এই টোটাল পুরো ঘটনাটা মিলে হচ্ছে প্রতিফলনের ঘটনা। আমরা এখান থেকে প্রতিফলনের সংজ্ঞা দেব। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার চেষ্টা করে, আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হওয়ার ফলে ওই একই মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলনের ঘটনা। আমি আরো একবার বলতেছি, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার চেষ্টা করে, তখন আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হওয়ার ফলে আপতিত রশ্মি পুনরায় একই মাধ্যমে প্রতিফলিত হয়। এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলনের ঘটনা। সো আশা করি শিক্ষার্থী তোমরা এখান থেকে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ সম্পর্কে বুঝতে পেরেছো। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, যখন আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাতে যাব, তখন অবশ্যই আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে। যদি কখনো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তাহলে কিন্তু সংকট কোণ তৈরি হবে না। কেন হবে না সেটা আমি দেখাচ্ছি এখানে। এখন এটা লক্ষ্য রাখো, এটার জন্য আমাদের সেম চিত্র আবার অঙ্কন করতে হবে। অভিলম্ব, এটা হচ্ছে বিভব তল, ধরে এটা হচ্ছে তাহলে হালকা মাধ্যম, আর এটা হচ্ছে তাহলে ঘন মাধ্যম। এখন আলোক রশ্মি যদি এই মাধ্যমে আপতিত হয়,
তাহলে প্রতিসরণ হবার কথা ছিল কোন দিকে? এইদিকে, এইদিকে। কিন্তু আমরা জানি কি, আলোর রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন প্রতিসরিত রশ্মি অবিলম্ব দিকে চলে আসবে। প্রতিসরিত রশ্মি কোন দিকে যাবে? অবিলম্ব দিকে চলে আসবে। তাহলে কোন দিকে যাবে? প্রতিসরিত রশ্মি এই দিকে যাবে। এখন যদি এই আপতিত রশ্মিটাকে আমরা আর একটু উপরের দিকে উঠাই দিই, অর্থাৎ আর একটু বড় করি, তাহলে কি হবে? এই প্রতিসরিত রশ্মি আর একটু নিচে নেমে যাবে। আচ্ছা দেখো, আমরা যদি এই বিন্দুতে আপতিত হয় তাহলে কি হবে? এই পথে প্রতিসরণ তোর কথা ছিল, কিন্তু কি হবে? আর একটু উপরের দিকে উঠে আসবে। আচ্ছা মনে করো, তাহলে আপতিত কোন পথে? এই দিক দিয়ে। এখন যদি আমরা এই আপতিত রশ্মিটাকে আরো একটু উপরের দিকে উঠাই দিই, আপতিত রশ্মিটাকে আরো উপরের দিকে উঠাই, তাহলে কি হবে? প্রতিসরিত রশ্মি আরো নিচের দিকে নেমে যাবে। এখন আমরা এই বিভেদ তল থেকে যদি আপতিত রশ্মি, মানে এই বিভেদ তল বরাবর ঘেঁষে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পরে কি কোন দিকে যাওয়ার কথা ছিল? এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু কি হবে? অবিলম্বের দিকে চলে আসবে। প্রতিসরিত রশ্মি কি অবিলম্বের দিকে চলে আসবে। তো কোন দিকে যাবে? এই খাত থেকে এই দিকে যাবে। এখানে কি প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হচ্ছে? তৈরি হচ্ছে না, এখানে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হচ্ছে না। যদি আপতন কোণের সাপেক্ষে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি না হয়, তাহলে আমরা কখনো সংকট কোণ তৈরি করতে পারবো? আর সংকট কোণ যদি তৈরি করা না যায়, তাহলে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনও চিন্তা করা যাবে না। তো আশা করি তোমরা এখান থেকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ সম্পর্কে বুঝতে পেরেছো, এবং তারপরও যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবা, এবং শেয়ার করে এই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের সুস্থতা কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।